গুড মর্নিং ছাত্ররা। তোমাদের বেশ কিছুদিন থেকেই ইন্টিগ্রেশন ডেরিভেটিভের অঙ্ক নিয়ে খুব সমস্যা হচ্ছিল। মেনলি ওই চ্যাপ্টার 2 নম্বর চ্যাপ্টার একমাত্রিক গতি থেকে আরও দু একটা অঙ্কের অসুবিধা আমি দেখতে পেলাম। তো আজকে দুটো অঙ্ক যেটা ইন্টিগ্রেশন ডেরিভেটিভের বাইরে সে দুটো করিয়ে দিচ্ছি। আর মেনলি আমাদের আজকের আলোচনা ইন্টিগ্রেশন ডেরিভেটিভের অঙ্কগুলো নিয়ে। তো ইন্টিগ্রেশন ডেরিভেটিভের অঙ্কগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদের একটা কাজ করতে হবে, ফর্মুলাগুলো মুখস্থ করে নিতে হবে। ইন্টিগ্রেশন ডেরিভেটিভ কেন করছি সেগুলো তোমাদের অলরেডি আমি শিখে ফেলেছি। তোমরা জানো একটা বিষয়ের খুব ক্ষুদ্র অংশ নিয়ে আলোচনা করার প্রায় সময়ই আমরা ডেরিভেটিভটা ইউজ করি, আর ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় জুড়ে যখন পুরো বিষয় পেতে হয় তখন আমরা ইন্টিগ্রেশন ব্যবহার করি। তো এক্ষেত্রে আমরা জাস্ট ফর্মুলাগুলো মুখস্থ করব এবং কী করে আমি ফর্মুলাগুলো অঙ্কে অ্যাপ্লাই করছি, কেন করছি, সেগুলো আমি অঙ্ক ধরে ধরে বুঝিয়ে দেবো। ফার্স্ট দুটো অঙ্ক তোমাদের করাচ্ছি, যে দুটো ইন্টিগ্রেশন ডেরিভেটিভের বাইরে, যে দুটো নিয়ে তোমাদের সমস্যা হয়েছে। অঙ্কটা দেখতে পাচ্ছ স্ক্রিনে। কি বলা হয়েছে? একই বিন্দুতে ক্রিয়াশীল পি ও কিউ এর মাঝের পি আর কিউ কিন্তু দুটো ভেক্টর, এটা ভেক্টর চ্যাপ্টারের অঙ্ক। পি ও কিউ দুটো ভেক্টর, এর মাঝের কোণ যদি আলফা হয় তাহলে তাদের লব্ধির মান যেটা হচ্ছে, লব্ধির মানটা এটা হচ্ছে 2m+1 √p² যোগ q²। আর যদি অ্যাঙ্গেলটা আলফা না হয়ে আলফা π/2 - আলফা হয় তাহলে লব্ধিটা দেখো প্রায় কাছাকাছি, কিন্তু 2m+1 নয়, 2m-1, বাকিটা সেম। প্রমাণ করতে বলেছে tan আলফা সমান এটা। তো খুব সহজ অঙ্কটা, কিচ্ছু নয়, দুবার লব্ধির মান বার করে নাও। প্রথমবার লব্ধির মান সমান কত? আমাদের ফর্মুলা লিখলাম, √p² যোগ q² যোগ 2pq cos আলফা। এটা জাস্ট লব্ধি বের করার ফর্মুলা। সেটা সমান যেটা বলেছে 2m+1 √p² যোগ q², সেটা বসিয়ে দিলাম। তারপরে কিছুই নয়, দুই দিকে স্কোয়ার করলাম, স্কোয়ার করে 2pq cos আলফা সমান বার করলাম। তো এই দিকে যে p² যোগ q² সেটা ওই সাইডে চলে গেল, ওই সাইডেও p² যোগ q² আছে, তার সঙ্গে কমন গেল। কমন করলে কি পড়ে থাকে? এটার সঙ্গে আছে 2m+1² এটা থাকলো, আর এটা ওদিকে যাওয়ার দরুন এটা -1 থাকলো। তো 1 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। একই রকমভাবে 2 নম্বর সমীকরণটা বার করব। সেক্ষেত্রে লব্ধির মান আড্ডার সমান কি? লব্ধি বার করলাম, অ্যাঙ্গেলটা দেখো পাল্টে দিয়েছি। অ্যাঙ্গেলটা কারণ এখন বলেছে π/2 - আলফা, ওই জন্য আলফার বদলে π/2 - আলফা লিখেছি। = যেটা বললো সেটা। এরপরে কি? সেই একই কাজ করে এবার কিন্তু যেহেতু π/2 - আলফা cos, সেটা হয়ে যাবে সাইন। তো 2pq সাইন আলফা সমান আমরা একই রকমভাবে বার করলাম 2 নম্বর সমীকরণ। কিচ্ছু না, এবার 2 নম্বর থেকে 1 নম্বরটাকে ভাগ করে দিলাম, ভাগ করে দিলে tan আলফা সমান পেয়ে যাব। পাওয়ার পরে এটা স্কোয়ারের ফর্মুলা উপর নিচে ভেঙে দিলাম, ভেঙে দিয়ে দেওয়ার পরে 1গুলো বাদ চলে গেল, 4m কমন গেল, 4m কাটলো, তাহলে পড়ে থাকলো কি? m-1 ডিভাইড বাই m+1। এটাই প্রমাণ করতে দিয়েছিল। নেক্সট অঙ্কে এবার যাব। সেখানে বলেছে একটি বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ বলের লব্ধি আর, যদি কিউটাকে দ্বিগুণ করা হয়, এগুলো কিন্তু মান, মাথায় ভেক্টর চিহ্ন দিইনি, দুটো বল, তার মান পি আর কিউ। কিউকে দ্বিগুণ করলে লব্ধি দ্বিগুণ হচ্ছে, আবার যদি কিউকে বিপরীতমুখী করি তাহলেও লব্ধি দ্বিগুণ হচ্ছে। দিয়ে দেখাতে বলেছে যে এই P/Q/R = এটা হবে। তো প্রথমে আমি ফর্মুলায় আসছি। লব্ধির ফর্মুলা কি হয়? লব্ধি সমান √p² যোগ q² যোগ 2pq cos আলফা হয়। রুট দিইনি, ওই জন্য ডান দিকে লব্ধির স্কোয়ার লিখেছি, মানে r² লিখেছি। তাহলে এই গেল আমার মেন ফর্মুলা। এইবার তারপরে কি বলেছে? কিউটাকে ডাবল করলে পারে আরটাও ডাবল হয়, আরের মান ডাবল হয়। কি করে? তাহলে কিউ ডাবল করলে কি? কিউ এর জায়গায় কি 2q, তার স্কোয়ার, তাহলে কি হবে 4q²। ওখানে আরের জায়গায় কি 2r, তার স্কোয়ার, তাহলে কি 4r²। তাহলে আমরা এই সমীকরণটা পেলাম, 2 নম্বর সমীকরণ, নাম দিলাম। এরপরে আর একটা কথা বলেছে যে যদি এরকম করা হয়, কিউটাকে বিপরীতমুখী করা হয়, তাহলে এটা একটু বুঝে নিই ব্যাপারটা কি। আমি এখানে ছবিটা আঁকছি ছোট্ট করে। ধরো এই হলো আমার পি ভেক্টর, আর এই ধরলাম কিউ ভেক্টর। মাঝখানে অ্যাঙ্গেল কত? আলফা। মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে আলফা। এইবার কিউটাকে বিপরীতমুখী করা মানে কিউ এর অভিমুখ এখন কোন দিকে? এই দিকে। বিপরীতমুখী করে দিলাম। তাহলে এখন মাঝখানে অ্যাঙ্গেল কত? অবশ্যই 180 ডিগ্রি মাইনাস আলফা। তো সেই কারণে যেই অঙ্কে বলেছে যে বিপরীতমুখী করেছি, তাহলে আমি কিন্তু ওই 1 নম্বর সমীকরণ অনুযায়ী p² যোগ q² যোগ 2pq অব্দি একই লিখলাম। তারপরে কসের ভিতরে অ্যাঙ্গেলটা কি করলাম? অ্যাঙ্গেল আলফা নয়, অ্যাঙ্গেল এখন যেহেতু বিপরীতমুখী হয়ে গেছে সেই জন্য 180 ডিগ্রি মাইনাস আলফা = আরটা কি ডবল হয়ে গেছে, তাহলে 2r। তাহলে 2r এর হোল স্কোয়ার মানে কত? 4r²। একটু সাজিয়ে গুছিয়ে নেব। তাহলে p² যোগ q² cos 180 ডিগ্রি মাইনাস আলফা হয় -cos আলফা। তো -2pq cos আলফা = 4r²। 3 নম্বর সমীকরণ।
এরপরে কি আমি দুটো সমীকরণ বানিয়ে দেবো তিনটে সমীকরণ থেকে, এবং সেখানে এই যেন কস আলফা টার্মটা না থাকে। তো তার জন্য আমরা কি করছি, 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে বিয়োগ করে দিচ্ছি। তো বিয়োগ করলে দেখবে এটা পাবে, কস আলফা কেটে যাবে। বিয়োগটা নিজেরা খাতায় কলমে করে দিবা। করে নিয়ে একটু সাজিয়ে গুছিয়ে নিলে আমরা কী পেলাম, মাইনাস পি স্কোয়ার প্লাস 2q স্কোয়ার মাইনাস 2r স্কোয়ার ইজ ইকাল টু 0। এটাকে 4 নম্বর সমীকরণ নাম দিলাম। আর একবার কী করলাম, 3 নম্বর সমীকরণের সঙ্গে 1 নম্বর সমীকরণ যোগ করে দিলাম, ওই একই কারণে এটার সাহায্যে সেই কস আলফাকে তাড়াবো। তো সেটা করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 2p স্কোয়ার প্লাস 2q স্কোয়ার ইজ ইকাল টু 5r স্কোয়ার। সেখান থেকে সাজিয়ে নিলাম 2p স্কোয়ার প্লাস 2r স্কোয়ার মাইনাস 5r স্কোয়ার ইজ ইকাল টু 0। এটা 5 নম্বর সমীকরণ। এইবার এই যে 4 নম্বর সমীকরণ আর এই যে 5 নম্বর সমীকরণ, এদের মাঝখানে বজ্রগুণনটা করলাম। বজ্রগুণন করলে কি কি কেমন হলো দেখে নিই। তাহলে পি স্কোয়ার আর এখানে পি স্কোয়ার, ওই লাইনটা ঢেকে দিলাম। এবার কিউ স্কোয়ারের সহগ কত 2, আর এখানে কোনাকুনি যাবে। আর স্কোয়ারের সহগ কত -5, তাহলে 2 গুণিত -5 -10, দেখো -10 লিখেছি। মাইনাস, এইবার উল্টো কোণে যাবে, আর স্কোয়ারের কত -2, এদিকে কিউ স্কোয়ারের কত 2, তাহলে 2 দুগুণে 4 -4, তাহলে -10 মাইনাস -4, তাহলে -10 প্লাস 4 হয়ে গেল ইজ ইকাল টু এবার কিউ স্কোয়ার। তাহলে কিউ স্কোয়ারের কলামটা ঢেকে দিলাম। তাহলে এইবার আবার কোনাকুনি, এবার তারপর থেকে কোণ ধরবো, এদিক থেকে এদিকে এবার, তাহলে -2 2, তাহলে 2 দুগুণে 4 -4 -4 মাইনাস -5 -1, তাহলে +1, তাহলে এই -5 -1, তাহলে -5 ইন্টু -1, তাহলে +5, তাহলে -4 +5, তাহলে -4 -5 হলো। তারপরে এবার লাস্ট কলামটা ঢাকবো, মানে 5, সোজা কথা 5r স্কোয়ার এখানে, আর এখানে 2r স্কোয়ার, এই কলামটা ঢেকে দিলাম। তাহলে আর স্কোয়ারের নিচে কী লিখবো আবার কোনাকুনি, -1 +2, তাহলে -2 মাইনাস, এইবার 2 দুগুণে 4, তাহলে -4। তাহলে এইভাবে আমি যে চলগুলো কী ছিল সমীকরণে, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, তার নিচে এভাবে বজ্রগুণনের সাহায্যে আমি লিখে নিলাম। লিখে নিয়ে আমি জাস্ট একটু সরলীকৃত করছি। তাহলে কী পেলাম, পি স্কোয়ার বাই 6 ইজ ইকাল টু কিউ স্কোয়ার বাই 9 ইজ ইকাল টু আর স্কোয়ার বাই 6। দেখো 3 দিয়ে কাটছে, তাহলে পি স্কোয়ার বাই 2 ইজ ইকাল টু কিউ স্কোয়ার বাই 3 ইজ ইকাল টু আর স্কোয়ার বাই 2 হবে। তো তারপরে কি হচ্ছে, তারপরে স্কোয়ার রুট করলাম, তাহলে পি বাই রুট 2 ইজ ইকাল টু কিউ বাই রুট 3 ইজ ইকাল টু আর বাই রুট 3। এইবার লবের অনুপাত যা হবে হরের অনুপাত তাই হবে। লবের অনুপাত কি, পি ইজ টু কিউ ইজ টু আর, তাহলে হরের অনুপাত কি, √2 ইজ টু √3 ইজ টু √2। তো সেই জন্য লিখতে পারলাম পি ইজ টু কিউ ইজ টু আর সমান √2 ইজ টু √3 ইজ টু √2। তাহলে আশা করি বজ্রগুণনের ব্যাপারটা বোঝা গেল। না বোঝা গেলে দেখবা ছোটো ক্লাসে স্যাররা করিয়েছেন, যখন সমাধান করা শিখিয়েছিলেন, একবার সেই ক্লাসের ইয়েটা দেখে নিও। কিচ্ছু না, যে চলটা নিয়ে ভাবছি সেই চলের কলামটা ঢেকে দেবো। যেমন যদি পি স্কোয়ার চল নিয়ে ভাবি, তাহলে পি স্কোয়ারের কলামটা ঢেকে দাও, তারপরে এই কোনাকুনি গুণ মাইনাস ওই কোনাকুনি গুণ, এই কোনাকুনি গুণ মাইনাস ওই কোনাকুনি গুণ। কাদের মধ্যে, সহগদের মধ্যে। এই যেমন এটার সহগ কত ছিল 2, কোনাকুনি আসলে এদিকে সহগ কত -5, তাহলে 5 দুগুণে 10 -10, তারপরে মাইনাস চিহ্ন দিয়ে এই কোনাকুনি গুণ, এই কোনাকুনি গুণের -2, এদিকে কত 2 দুগুণে 4 -4, আর -4, তাহলে কত +4। তাহলে আশা করি কী করে করতে হয় বিষয়টা বুঝে গেছো। তাহলে এটা ঢেকে দিয়ে এই কোনাকুনি এই কোনাকুনি, এটা ঢেকে দিয়ে এই কোনাকুনি এই কোনাকুনি, তাহলে এটা যখন ঢাকলাম এই কোণ এই কোণ, এটা যখন ঢাকলাম এই কোণ এই কোণ, আর এটা যখন ঢাকলাম এই কোণ এই কোণ, এইভাবে করে যাবে। আর একবার দেখে নেবে, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে যে আমি কোন কোণা থেকে কোন কোণা গুণ করেছি। তাহলে আইডিয়াটা মাথায় চলে আসবে যদি ভুলে গিয়ে থাকো। তাহলে এইভাবে অঙ্কটা আমরা করতে পারলাম। এবার নেক্সট অঙ্কে যাব, যেটা তোমরা পাবে সেট 2 এর 2 নম্বর অঙ্ক। আমি একটু বইটা এনে তোমাদের বলছি। অঙ্কটা দেখে নাও। বলেছে সরল রেখা বরাবর গতিশীল একটি কণার টি সময়ে সরণ এক্স নিম্নলিখিত সমীকরণ দ্বারা প্রকাশিত হয়। সমীকরণটা x² ইজ ইকাল টু 8² প্লাস 2bt প্লাস c, যেখানে abc ধ্রুবক বলে দিয়েছে। দেখাতে বলেছে কণাটির ত্বরণ 1/x³ এর সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। তো অঙ্কে আসি। অঙ্কে তাহলে আমি সরণের সমীকরণটা x² ইজ ইকাল টু 8² প্লাস 2bt প্লাস c লিখেই রেখেছি। এরপরে করলাম কি, উভয় পক্ষকে সময়ের সাপেক্ষে অবকলন করলাম, সেটা লিখবে। উভয় পক্ষকে সময়ের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে x² টাইম ডেরিভেটিভ কী হবে, তো মাথায় 2 আছে সামনে নামলো, তাহলে x² ডেরিভেটিভ কী হবে, মাথারটা সামনে নামলো, মাথায় 1 বিয়োগ হলো, তাহলে
2x হলো। এবার এটা তো এক্স, আমি ডেরিভেটিভ করছি টাইমের সাপেক্ষে, তো যদি আমি সময় সাপেক্ষে যদি আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতাম তাহলে এখানেই আমার ডেরিভেটিভটা শেষ হয়ে যেত, উত্তরটা কী হতো 2x। কিন্তু যেহেতু এক্স চল আর টি চল আলাদা, তাহলে আমি তার পাশে কিন্তু dx dt লিখতে হবে। তাহলে ব্যাপারটা কেমন, ব্যাপারটা যদি এরম হতো, যেমন আমরা ডেরিভেটিভে শিখেছি, যদি এটা করতাম তাহলে উত্তরটা কী হতো, উত্তরটা হতো 2x। কিন্তু আমি আলাদা চল নিয়ে কাজ করছি, তাহলে উত্তরটা কী হবে, এই উত্তরটা হলো, তারপরে আমাকে কিন্তু dx dt লিখতে হবে। তাই এই গেল নিয়ম। আচ্ছা, এবার চলে আসি, তাহলে আমরা বামপক্ষে কী লিখলাম, 2x dx dt ইজ ইকাল টু, এইবার সব টি এর চল আছে, বাকিগুলো ধ্রুবক, ধ্রুবক দেখতেই পাচ্ছ। তো ফার্স্টটা ডেরিভেটিভ করলে কি হয়, সময় সাপেক্ষে ডেরিভেটিভ করছি সময়কে, তো এ থাকলো টি স্কোয়ার ডেরিভেটিভ 2t, তাহলে 2at হয়ে গেল একবারে। তারপরে টি এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে কী হবে, 1 হবে, তাহলে 2b ধ্রুবকটা থাকলো, 2b ধ্রুবক থাকলো। এখানে শুধু ধ্রুবক আছে, কোনো চল নেই, ডেরিভেটিভ কী হবে, 0 হবে, তাহলে ওটা লিখলাম না। তাহলে এখান থেকে আমরা dx dt সমান কী পেলাম, 2 দিয়ে সব ভাগ হয়ে গেল, তাহলে at প্লাস বি থাকলো উপরে, আর নিচে এই এক্সটাকে নামিয়ে দিলাম, তাহলে at প্লাস বি বাই এক্স। এইবার ত্বরণ বার করার জন্য আমি আবার ডেরিভেটিভ করলাম, তাহলে dx dt কে আবার ডেরিভেটিভ করলে কি লিখবো, d2x dt2, এটাই গেল ত্বরণ। তাহলে ত্বরণ সমান কি, ভাগের ফর্মুলা, ভাগের ফর্মুলাটা একটু বুঝে নাও, নিচে যেটা আছে সেটাকে স্কোয়ার করতে হয়, তাহলে নিচে এক্স স্কোয়ার, তারপরে নিচটাকে রাখলাম উপরে, রেখে দিলাম এক্স, করে উপরটা ডেরিভেটিভ, উপরটা ডেরিভেটিভ করলে কী হবে, অবশ্যই টাইমের সাপেক্ষে, বাঁ দিক যেহেতু টাইমের সাপেক্ষে করেছি, ডান দিকেও টাইমের সাপেক্ষে করতে হবে। তাহলে এটি এর ডেরিভেটিভ কি শুধু এ, আর বি এ ধ্রুবক ডেরিভেটিভ কি 0, তাহলে এটি প্লাস বি এর ডেরিভেটিভ হচ্ছে এ, তাহলে নিচটাকে রাখলাম, রেখে উপরটার ডেরিভেটিভ সেটা হলো কত এ, মাইনাস এবার উপরটাকে রাখবো, উপরটা কত এটি প্লাস বি, দিয়ে নিচটার ডেরিভেটিভ, নিচটা কী ছিল এক্স, তাহলে তার ডেরিভেটিভ কি dx dt। এইবার dx dt এর মান অলরেডি আমরা জানি উপরে কত, at প্লাস বি বাই এক্স, তো সেই মানটা আমি এই dx dt জায়গায় বসিয়ে দিলাম, তাহলে কী পেলাম, এক্স এ মাইনাস at প্লাস বি আগে থেকেই ছিল, আর একটা dx dt এর মান at প্লাস বি বাই এক্স বসাবো, তাহলে উপরে at প্লাস বি হোল স্কোয়ার বাই এক্স হলো, আর নিচে তো এক্স স্কোয়ার আছেই। একটু সাজিয়ে গুছিয়ে লিখছি, এই বিয়োগটা করে নিচ্ছি, বিয়োগটা করলে কি হচ্ছে, এক্স স্কোয়ার এ মাইনাস ওপরে যেটা ছিল সেটা, নিচের এই এক্স আর এই এক্সের স্কোয়ার একসঙ্গে হয়ে গেল এক্সের কিউব, তাহলে এই বিয়োগটা করলে কত হচ্ছে, এক্স স্কোয়ারে এক্স গুণ হচ্ছে এক্স স্কোয়ারে মাইনাস এই জিনিসটা, নিচে কত এক্স, সেই এক্সের সঙ্গে এক্সের কিউব একসঙ্গে, এক্স স্কোয়ার একসঙ্গে কি হয়ে গেল এক্সের কিউব। এরপরে আমরা আরেকটু এগোচ্ছি, কেমনভাবে না, ওই এক্স স্কোয়ারের মানটা বসিয়ে দিচ্ছি, এই যে এক্স স্কোয়ার তার মানটা বসাচ্ছি, এক্স স্কোয়ারের মানটা কত ছিল একদম উপরে, এটি স্কোয়ার প্লাস 2bt প্লাস সি, সেই মানটা আমরা বসিয়ে দেবো। তাহলে এখানে কি দেখছি, এক্স স্কোয়ারের বদলে এটি স্কোয়ার প্লাস 2bt প্লাস সি ইন্টু এ মাইনাস যা ছিল তাই, নিচে এক্সের কিউব, নিচে কিন্তু এক্সের কোনো মান বসাচ্ছি না। এরপরে উপরটাকে আমি গুণ করলাম, এ দিয়ে সবগুলোকে গুণ করলাম, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম, বিয়োগ হলো, বিয়োগ হয়ে কি পড়ে থাকলো, এসি মাইনাস বি স্কোয়ার বাই এক্সের কিউব। দেখো এ সি বি সব ধ্রুবক বলছে, নিচে শুধু চলটা আছে এক্সের কিউব। তাহলে আমরা শুরু করেছিলাম d2x dt2 থেকে, তাহলে d2x dt2 থেকে শুরু করেছিলাম, সেটা সমান আমরা কি পেলাম, সেটা সমান পেলাম এসি মাইনাস বি স্কোয়ার বাই এক্সের কিউব। তাহলে অবশ্যই d2x dt2 সমানুপাত 1/x, কারণ এই উপরের টার্মটা তো পুরোটাই ধ্রুবক। এই d2x dt2টা কি, এটা তো ত্বরণ, তাহলে ত্বরণ সমানুপাত কি 1/x এর কিউব, 1 সরণের কিউব, এটাই আমাদের অঙ্কে চেয়েছিল। নেক্সট যে অঙ্কটা নিয়ে তোমাদের সমস্যা হতে পারে সেটা হচ্ছে প্রবলেম সেট 2, এখানেই 3 নম্বর অঙ্ক, একমাত্রিক গতিতে। কি বলেছে, একটি কণা এক্স অক্ষ বরাবর গতিশীল, যে কোনো মুহূর্তে কণাটির অবস্থানের সমীকরণ বলে দিয়েছে, এক্স ইজিক্যাল টু এ প্লাস বিটি স্কোয়ার, এ এর মান বলেছে 6 মিটার, বি এর মান বলেছে 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর টিটা অবশ্যই সেকেন্ড এককে প্রকাশিত। দিয়ে অঙ্কের দুটো পার্ট, ফার্স্ট পার্টে কি টি ইজ ইকাল টু 0 সেকেন্ড ও টি ইজ ইকাল টু 3 সেকেন্ডে কণাটার বেগ নির্ণয় করো। তো এটার জন্য আমরা কি করব, জাস্ট এক্সকে ডেরিভেটিভ করে বেগের রাশিমালাটা বের করে নেব, বের করে নিয়ে টি ইজ ইকাল টু 0 বসালে টি ইজ ইকাল টু 0 সময়ে বেগ পাবো, আর টি ইজ ইকাল টু 3 বসালে 3 সেকেন্ড সময় বেগ পাবো। আর সেকেন্ড পার্টের জন্য কি বলেছে, টি ইজ ইকাল টু 3 সেকেন্ড ও টি ইজ ইকাল টু 6 সেকেন্ড সময়ের মধ্যে গড়বেগ বার করো। গড়বেগ সমান আমরা জানি মোট সরণ বাই মোট সময়, তো সেই কারণে আমরা কি করব, সরণের রাশিমালাতে টি ইজ ইকাল টু 3 বসিয়ে সরণ কত দেখে নেব, আর তারপরে আবার টি ইজ ইকাল টু 6 বসিয়ে তখন সরণ কত সেটা দেখে নেব। দুটো সরণের বিয়োগফলটাই হচ্ছে যে ওই দুই সময়ের মাঝখানে কত সরণ হয়েছিল, আর সময়ের বিয়োগফল মানে সেই সরণটা হতে কতটুকুন সময় লেগেছিল, তার অনুপাত করলে আমরা গড়বেগ পেয়ে যাব। তাহলে চলে আসি অঙ্কে, দেখো তোমরা কিভাবে করছি। তো অঙ্কে আমরা সমীকরণটা লিখেছি এক্স ইজিক্যাল টু এ প্লাস বিটি স্কোয়ার,
তো ফার্স্ট ডেরিভেটিভ করলাম বেগ বার করার জন্য ভি সমান কি ডিএক্স ডিটি। তো এ ধ্রুবক ও ডেরিভেটিভ শূন্য, বি টি স্কোয়ার ডেরিভেটিভ করার সময় বি ধ্রুবকটা থাকলো, টি স্কোয়ারের ডেরিভেটিভ করলে তোমরা জানো টি এর সাপেক্ষে যেহেতু টু টি হবে, তাহলে উত্তরটা হলো টু বিটি। এইবার টি ইজ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে ভি সমান কত, এই সমীকরণে টি এর মান জিরো বসাও, দেখো ভি এর মান জিরো পেয়ে যাবে। তো এই গেল প্রথম অংশ। এরপরে টি ইজ ইকুয়াল টু থ্রি যদি বসাই তাহলে এই সমীকরণে তাহলে টু বি ইন্টু থ্রি, বি এর মান তো আমাদের বলে দিয়েছে 3.5, তাহলে 2 ইন্টু 3.5 ইন্টু 3 হিসাব করে 21 মিটার পার সেকেন্ড পেলাম। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বেগটা কি দাঁড়ালো 21 মিটার পার সেকেন্ড। এইবার দ্বিতীয় অংশ, এবার সেখানে 3 সেকেন্ড আর 6 সেকেন্ডের মাঝখানে গড়বেগ বার করতে বলেছে। তাহলে টি ইজ ইকাল টু 3 সেকেন্ড, ওই ফার্স্ট সমীকরণটাই মানে এ প্লাস বিটি স্কোয়ার সমীকরণটাই টি ইজ ইকাল টু 3 সেকেন্ড বসাবো। তাহলে সেটা বসালে এ এর মান 6 বলেছে, বি এর মান 3.5 বলেছে ইন্টু 3 স্কোয়ার, টি এর মান যেহেতু 3 সেকেন্ড বসাচ্ছি হিসেব করে 37.5 পেলাম। এরপরে টি এর জায়গায় 6 সেকেন্ড বসাবো, সেটা করে এক সমান কত পেলাম 132, 132 পেলাম। তাহলে স্মরণের পার্থক্যটা কত হলো, ওইটুকুন সময় গ্যাপে স্মরণের পরিবর্তনটা কত 94.5 বিয়োগ করে পেলাম। আর কতটুকুন সময় এটা হলো, এটা হচ্ছে ডেল্টা ডিটা কত 6 মাইনাস 3 ইজ ইকাল টু 3 সেকেন্ড। তাহলে গড়বেগ কত, গড়বেগ হচ্ছে স্মরণের পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন, তাহলে মানটা বসে আমি পেলাম 31.5 মিটার পার সেকেন্ড। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক সেট 3 এই 4 নম্বর অঙ্কটা। এখানে বলেছে একটি বস্তুকণার ত্বরণ এ সমান আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার, আলফা বিটা অবশ্যই ধ্রুবক বলে দিয়েছে, দিয়ে বলেছে টি ইজ ইকাল টু 0 সেকেন্ড সময়ে কণার অবস্থান যেগুলো x0 আর v0 হলে টি সময় পরে কণাটির অবস্থান আর বেগ নির্ণয় করতে বলেছে। তাহলে সময়ের শুরুতে মানে টি ইজ ইকাল টু যখন শূন্য তখন স্মরণ আর বেগটা বলে দিয়ে টি যখন সময় হলো তখন তার স্মরণ আর বেগ, স্মরণ বলতে অবস্থান বোঝাচ্ছে, এখানে বেগ কত সেটা বার করতে বলেছে। চলে আসি অঙ্কে। প্রথমেই ত্বরণের রাশিমালাটা লিখেছি যে এ সমান আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার। বেগ বার করার জন্য আমরা কী করলাম, ত্বরণের মধ্যে বেগ আছে, ত্বরণ সমান কী লেখা যায় ডিভি ডিটি, ডান দিকে যা ছিল তাই। তাহলে ডিভি সমান কি ডান দিকে যেটা ছিল সেটা ইন্টু ডিটি। তো এটা ক্ষুদ্র বিষয়, কেমন ধরনের ক্ষুদ্র বিষয় না, ক্ষুদ্র ডিটি সময়ে বেগের যে ক্ষুদ্র পরিবর্তন ডিভি হয়েছে সেটা এটা বোঝাচ্ছে। এখান থেকে পুরো বিষয়টা কী করে বার করবো, উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করব। তাহলে বাঁ দিকে ইন্টিগ্রেশন নিলে ডান দিকে ইন্টিগ্রেশন নিতে হচ্ছে। এইবার এটা এক্স্যাক্ট ইন্টিগ্রেশন। এক্স্যাক্ট ইন্টিগ্রেশন মানে কি, ইন্টিগ্রেশন থেকে শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ, মানে বেগ কখন সময় শূন্য থেকে শুরু হয়েছে তখন বেগ ছিল v0, সময় যখন বেড়ে টি হয়েছে তখন বেগ ভি, মানে শুরু আর শেষের চলগুলোর মান কি সেগুলো আমাদের জানা আছে। তো তখন সেই ইন্টিগ্রেশনটাকে আমরা বলি এক্স্যাক্ট ইন্টিগ্রেশন। যেমন বেগের লোয়ার লিমিট কি v0, বেগের আপার লিমিট কি ভি। যখন বেগের লোয়ার লিমিট v0 ছিল তখন টাইম কত ছিল 0, বলেই দিয়েছে বইয়ে, শূন্য যখন সময় ছিল তখন বেগ ছিল v0। এবার যখন বেগটা ভি হয়েছে তখন টাইম ধরে নিয়েছি টি। তো এক্সাক্ট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে কোনো ধ্রুবক লেখার প্রয়োজন পড়ে না। কেন পড়ে না অঙ্কে স্যার বুঝিয়ে দেবেন, বা সাক্ষাতে আমিও বুঝিয়ে দেবো, অসুবিধা নেই। তো এখন যা জেনে রাখো যে পড়ে না, আসলে ধ্রুবকটা বিয়োগ হয়ে যায়, আপার লিমিট লোয়ার লিমিট বসানোর সময় দিয়ে ধ্রুবকটা থাকেই না। তো যাই হোক, এবার যদি ডিভির ইন্টিগ্রেশন করি, ডিভির ইন্টিগ্রেশন হয় ভি, তোমরা ফর্মুলায় পেয়ে যাবে। এবার আপার লিমিট লোয়ার লিমিট লিখে রেখেছি ব্র্যাকেট দিয়ে। এবার আলফা টি এর ইন্টিগ্রেশন একটু ভেঙে নিয়েছি ইন্টিগ্রেশনটা দুটো অংশে, আলফা টি আর বিটা টি স্কোয়ার। আলফাটা ধ্রুবক, আলফাটা বাইরে থাকলে ইন্টিগ্রেশন লোয়ার লিমিট আপার লিমিট লেখা আছে, পড়ে থাকলো টি ডিটি, প্লাস এক্ষেত্রে থেকে বিটাটা বাইরে থাকলো ইন্টিগ্রেশন টি স্কোয়ার ডিটি, লোয়ার লিমিট আপার লিমিট লেখা আছে। এইবার টি ডিটি ইন্টিগ্রেশনটার উত্তর কি ফর্মুলায় তোমরা পেয়ে যাবে, যে মাথায় এক যোগ হবে, মাথাটা নিচে নামবে। তার মানে মাথায় 1 ছিল, 1 যোগ হয়ে 2 হলো, তাহলে টি স্কোয়ার বাই 2, আর মাথাটা নিচে নেমে গেল বাই 2, ওই জন্য লোয়ার লিমিট আপার লিমিট লিখেছি বিটা। এবার টি কিউ ডিটির ইন্টিগ্রেশন কি, মাথায় 1 যোগ হবে, তাহলে টি কিউ বাই 3 হয়ে গেল, মাথাটা নিচে নেমে লোয়ার লিমিট আপার লিমিট লেখা আছে। এবার লিমিটটা বসাতে হবে। তো দেখো বাঁ দিকে বসিয়ে ফেলেছি, ভি এর জায়গায় আপার লিমিট ভি বসালাম, তাহলে ভি, তারপরে নিয়ম হচ্ছে মাইনাস চিহ্ন দিয়ে লোয়ার লিমিট বসানো, তাহলে ভি এর জায়গায় লোয়ার লিমিট, তাহলে v0 বসালাম। তাহলে প্রথমে আপার লিমিট ভি এর জায়গায় ভি, মাইনাস চিহ্ন দিয়ে ভি এর জায়গায় লোয়ার লিমিট, তাহলে v0, তাহলে হয়ে গেল ভি মাইনাস v0 ইজ ইকাল টু আলফা বাই 2 ধ্রুবক, কোনো অসুবিধা নেই, ধ্রুবকে তো আর কোনো মান বসানো যাবে না, ধ্রুবক তো অপরিবর্তনশীল। তো আলফা বাই 2 থাকলো। এবার টি স্কোয়ারে টি এর জায়গায় আপার লিমিট টি লিখলাম, তাহলে টি স্কোয়ার হবে, মাইনাস টি এর জায়গায় লোয়ার লিমিট 0 লিখলে 0, তাহলে সেই 0টা লিখলাম না, তাহলে হয়ে গেল আলফা টি স্কোয়ার বাই 2। একই রকমভাবে বিটা বাই 3 থাকলো, টি কিউ এর জায়গায় টি লিখলাম, টি কিউ এর জায়গায় মাইনাস চিহ্ন দিয়ে টি কিউর জায়গায় 0, তো 0 কোনো মান থাকলো না, ওই জন্য শুধু টি কিউ থাকলো।
তাহলে আমরা এখান থেকে পেলাম ভি সমান কি আলফা বাই 2t স্কোয়ার প্লাস বিটা বাই 3t কিউব প্লাস v0। তাহলে এটাই গেল টি সময় যখন তখন বেগের মান। বইয়ের উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে। এরপরে আমাকে আবার সরণটা বার করতে বলেছে বা অবস্থানটা বার করতে বলেছে। তো সেটা কিসের মধ্যে আছে? বেগের মধ্যে। বেগ সমান জানেন ডিএক্স ডিটি। তো সেটা লিখলাম, ডান দিকে যা ছিল তাই। তাহলে সেখান থেকে ডিএক্স সমান কী পেলাম? ডান দিকে যা ছিল সেটার সঙ্গে ডিটি গুণ। তাহলে এটা একটা ক্ষুদ্র বিষয়টা পেলাম। কেমন ধরনের ক্ষুদ্র বিষয়? যে ক্ষুদ্র ডিটি সময়ে অবস্থানের যে ক্ষুদ্র পরিবর্তন সেটা। তাহলে এখান থেকে পুরোটা পাবো কী করে? পুরোটা পাওয়ার জন্য আমাদের উভয় পক্ষে ইন্টিগ্রেশন নিতে হবে। তো এক্ষেত্রেও বলেছে যে সময়ের শুরুতে সরণ ছিল x0, বই দেখবা অঙ্কে বলে দিয়েছে। তখন সময় কত? শূন্য। যখন সময় শূন্য তখন সরণ কত? x0। যখন সময় t তখন সরণ ধরে নিলাম x। তাহলে ওই জন্য সরণের ক্ষেত্রে লোয়ার লিমিট x0, আপার লিমিট x, সময়ের ক্ষেত্রে লোয়ার লিমিট 0, আপার লিমিট t। এবার যদি ইন্টিগ্রেশনটা করি, dx এর ইন্টিগ্রেশন x হবে, আপার লিমিট লোয়ার লিমিট লিখে রাখলাম। ডান দিকেও তাই, আলফা বাই 2 থাকলো, টি স্কোয়ার ইন্টিগ্রেশন টি কিউ বাই 3, লোয়ার লিমিট আপার লিমিট লেখা আছে। তারপরে বিটা বাই 3 থাকলো, টি কিউ এর ইন্টিগ্রেশন, সরি একটু মোবাইলটা পড়ে গেছিলো, যাই হোক। তো টি কিউ এর ইন্টিগ্রেশন কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, টি কিউ এর ইন্টিগ্রেশন কী হবে? টি টু দি পাওয়ার 4/4। তাহলে টি স্কোয়ার ইন্টিগ্রেশন ছিল টি কিউ বাই 3, টি কিউ এর ইন্টিগ্রেশন কী হলো? টি টু দি পাওয়ার 4/4, আপার লিমিট লোয়ার লিমিট লেখা আছে। আর v0 তো ধ্রুবক, তার মানে ইন্টিগ্রেশন ডিটি। তাহলে তার উত্তর কি? শুধু টি, 0 টু টি। v0 কনস্ট্যান্ট, বাইরে থাকলো ইন্টিগ্রেশন ডিটি, তাহলে তার উত্তর কি? শুধু টি, 0 টু টি। আচ্ছা, এবার যদি লিমিটগুলো বসিয়ে দিই কী দাঁড়াচ্ছে দেখি। এখানে লিমিট বসালে কি হচ্ছে? x মাইনাস x0, আপার লিমিট x, মাইনাস চিহ্ন দিয়ে লোয়ার লিমিট x0, এক্সের জায়গায় বসাচ্ছি। ইজ ইকুয়াল টু আলফা বাই টু, আর থাকলো 3 থাকলো। এবার টি কিউ এর জায়গায় আপার লিমিট টি বসালাম, তাহলে টি কিউই হলো, মাইনাস লোয়ার লিমিট টি কিউ 0 বসাবো, তাহলে কি 0 হয়ে যাবে, থাকবে না, তাহলে শুধু টি কিউ লিখলাম। এরম করে বিটা বাই 3 ইন্টু নিচে 4 থাকলো, টি টু দি পাওয়ার 4-এর জায়গায় টি বসালে টি টু দি পাওয়ার 4 হয়, মাইনাস দিয়ে টি টু দি পাওয়ার 4-এর জায়গায় 0 বসালে 0 হয়, ওই জন্য সেটা লিখলাম না। একই রকমভাবে এখানেও v0 টি হলো। এইবার সাজিয়ে গুছিয়ে নিলে কী হলো? x সমান আলফা বাই 6 টি কিউ প্লাস বিটা বাই 12 টি টু দি পাওয়ার 4 প্লাস v0 টি প্লাস x0। তাহলে এই গেল অবস্থানের সমীকরণ। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। নেক্সট যে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে 13 নম্বর। অঙ্কটা পড়ে নিই। বলেছে সরল রেখা বরাবর একটি গতিশীল কণা আলফা ইজ ইকাল টু কে রুট ওভার ভি মন্দন নিয়ে চলছে। কেটা ধ্রুবক, ধনাত্মক ধ্রুবক বলে দিয়েছে। টি ইজ ইকাল টু 0 সময়ে কণার বেগ ইউ। স্থির হবার পূর্বে কণাটি মোট কত দূরত্ব অতিক্রম করবে? আর দ্বিতীয় প্রশ্ন, স্থির অবস্থায় আসতে মোট কত সময় নেবে? তো দেখি অঙ্কটা কীভাবে করা যায়। দেখে নাও, আমি ত্বরণের সমীকরণটা লিখেছি এ সমান মাইনাস কে রুট ওভার ভি। বইয়ে মাইনাস ছিল না, আমি মাইনাস কেন লিখলাম? কারণ বইয়ে বলে দিয়েছে মন্দন, তার মানে বেগের অভিমুখ যা ত্বরণের অভিমুখ তার উল্টো দিকে, তো সেই জন্য আমি মাইনাস চিহ্নটা এখানে দিয়ে দিলাম। তো ত্বরণ সমান কি লিখতে পারি? বেগের ফার্স্ট ডেরিভেটিভ সময় সাপেক্ষে, ওই জন্য এর বদলে ডিভিডিটি লিখলাম। ইজ ইকাল টু মাইনাস কে, ভি এর মাত্রায় রুট আছে ওই জন্য ভি এর টু দি পাওয়ার হাফ লিখলাম। তো এইবার ভি টু দি পাওয়ার হাফটাকে বাঁ দিকে নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল ভি টু দি পাওয়ার মাইনাস হাফ ডিভি থাকলো, ডিটিটাকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাস কে ডিটি হয়ে গেল। এবার এটা ক্ষুদ্র বিষয়, পুরো বিষয়টা পেতে গেলে ইন্টিগ্রেশন করলাম, উভয় পক্ষে ইন্টিগ্রেশন দিলাম। প্রাথমিক বেগ দেখো ইউ বলে দিয়েছে যখন সময়টা শূন্য। আপার লিমিটটা কি? যখন সময় টি তখন বেগ ধরে নিলাম ভি হয়েছে। এইবার ইন্টিগ্রেশন করলে মাথায় এক যোগ হয়, তাহলে মাইনাস হাফ প্লাস 1, তাহলে শুধু হাফ হয়ে গেল। তাহলে ভি টু দি পাওয়ার হাফ ডিভাইড বাই মাথাটা নিচে নামবে, তাহলে নিচে হাফ হয়ে গেল। লোয়ার লিমিট আপার লিমিট লিখে দিলাম। ইজ ইকাল টু মাইনাস কে, ডিটির ইন্টিগ্রেশন কি? শুধু টি, লোয়ার লিমিট আপার লিমিট লিখলাম। এইবার লিমিট বসাচ্ছি। যদি আপার লিমিট বসাই তাহলে ভি এর জায়গায় ভি থাকলো, ভি টু দি পাওয়ার হাফ, মাইনাস লোয়ার লিমিট বসালে ভি এর জায়গায় ইউ হলো, ইউ টু দি পাওয়ার হাফ, সামনে তো হাফটা, নিচের হাফটা সামনে 2 হয়ে গেল। ইজ ইকাল টু মাইনাস কে, টি এর জায়গায় টি, মাইনাস টি এর জায়গায় 0 লেখার দরকার নেই, শুধু মাইনাস কেটি থেকে গেল। তাহলে ভি টু দি পাওয়ার হাফ সমান কী পেলাম? মাইনাস কে বাই 2 টি প্লাস ইউ টু দি পাওয়ার হাফ। তো সেখান থেকে ভি সমান কী পেলাম? ডান পক্ষের স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এবার স্কোয়ারটা ভেঙে নিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভেঙে নিয়ে ভি সমান আমরা এটা পেলাম। এটা 2 নম্বর সমীকরণ, নাম দিয়ে রাখলাম। এইবার বস্তুটা যদি স্থির হয়ে যায় তাহলে অবশ্যই বেগটা কত? 0। তো আমরা 1 নম্বর সমীকরণে যদি সেই মানটা বসাই, যে ভি ইজ ইকাল টু 0, তাহলে এই যে ভিতরে যে স্কোয়ার টার্মটার ভিতরে যে আছে, মানে মাইনাস কে বাই 2 টি প্লাস ইউ টু দি পাওয়ার হাফ, এটা কি অবশ্যই 0 হবে। তো সেটাকে আমরা 0 করলাম, ওই জন্য সেটাকে যেই 0 করে দিলাম, তাহলে টি সমান কী পেলাম? 2/k ইন্টু রুট ওভার ইউ। তাহলে বুঝতে পারলাম সময় যখন 2/k ইন্টু রুট ওভার ইউ হবে তখনকার গিয়ে বস্তুটা স্থির হয়ে যাবে।
এবার 2 নম্বর সমীকরণে আসছি। 2 নম্বর সমীকরণ থেকে আমরা বার করব যে সরণের রাশিমালা। তো 2 নম্বর সমীকরণ ভি আছে বাঁদিকে, ভি মানেই সরণের ডেরিভেটিভ সময় সাপেক্ষে, তাহলে ডিএক্স ডিটি ইজ ইকাল টু যা ডান দিকে যা ছিল তাই লিখেছি, সেখান থেকে ডিএক্স সমান কী হবে, ডান দিকে যেটা ছিল সেটা ইন্টু ডিটি। তো পুরো বিষয়টা পেতে গেলে ইন্টিগ্রেশন নিতে হবে, তাহলে উভয় পক্ষে ইন্টিগ্রেশন নিলাম, এগুলো লিখতে হবে, উভয় পক্ষে ইন্টিগ্রেশন নিয়ে পাই। লোয়ার লিমিট কি, যখন সময় 0 ছিল তখন কোনো সরণ হয়নি 0, যখন সময় টি তখন সরণ কত হয়েছে এক্স, তাহলে এদিকে লোয়ার লিমিট 0 টু এক্স, ওদিকে লিমিট হচ্ছে 0 টু টি। তো এইবার যদি ইন্টিগ্রেশনটা করি তাহলে ডিএক্স এর ইন্টিগ্রেশন কী হবে, শুধু এক্স আপার লিমিট লোয়ার লিমিট বসাবো। এবার k²/4 ধ্রুবক, টি² ইন্টিগ্রেশন কী হবে, টি³/3 মাইনাস k√/u থাকলো ধ্রুবক টার্ম, এগুলো সব প্রাথমিক বেগটা ধ্রুবক, ইউটা ধ্রুবক, তাহলে টি এর ইন্টিগ্রেশন কী হবে, টি²/2, তারপরে ইউ ধ্রুবক, ইন্টিগ্রেশন ডিটি থাকলো, তাহলে তার ইন্টিগ্রেশনটা কী হবে, শুধু টি। এবার অবশ্যই সবগুলোতে লোয়ার লিমিট আপার লিমিট বসাতে হবে, সেটা আমি পরের পেজে করেছি, দেখাচ্ছি। তো দেখে নাও, বাঁদিকে আমি যেগুলো বললাম সেইগুলো পরপর করা আছে, লিমিটগুলো বসানো আছে। এবার বাঁদিকের আপার লিমিট লোয়ার লিমিট বসালে, আর বারবার বলছি না, এক্স হয়, বুঝতেই পারছো। এখানেও আপার লিমিট বসাচ্ছি, মাইনাস চিহ্ন দিয়ে লোয়ার লিমিট বসাচ্ছি। এবার 0 লোয়ার লিমিট আর বসানোর দরকার নেই, বুঝতেই পারছো। তাহলে k²/12, 3 × 12 টি³ মাইনাস ku/2 টি² প্লাস ইউটি। এইবার আমাকে বলেছে যখন স্থির হয়ে যাবে তখন ওর সরণ কত, তাহলে স্থির হবে কোন সময়ে, আমরা সময় বার করেছি 2/k√u, সেই সময়টা ওখানে বসিয়ে দিলেই আমরা পাবো যখন স্থির হয়ে যাবে তখন সরণ। তাহলে সেখানে দেখো প্রতিটা ক্ষেত্রে টি এর জায়গায় মানটা বসিয়ে দিয়েছি, সূচকের নিয়মে আমরা এটা পেলাম, এই দুটো টার্ম কেটে গেল, তাহলে কত হলো 2/3, নিচে 2/3 পাশে u⁻3/2। এগুলো হাতে কলমে করতে হবে, দেখবা উত্তরে তোমরা পেয়ে যাবা। এরপরে সেট 3-র একটা অঙ্ক আছে এইরকমই, কিন্তু সেটা আর বই থেকে দেখাচ্ছি না, খুবই সহজ অঙ্ক, সেট 3-তে না দিয়ে সেট 1-এ দিলেই ভালো হতো, এতটাই সহজ অঙ্কটা। পড়ছে একটু মন দিয়ে শুনে নাও। বলেছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে কোনো বস্তুর ত্বরণ সময়ের সঙ্গে যে সমীকরণ অনুসারে পরিবর্তিত হয় সেটা হচ্ছে a ইজ ইকাল টু kt প্লাস সি, এটা ত্বরণ, কে আর সি ধ্রুবক, টিটা সময়, a ইজ ইকাল টু kt প্লাস সি। জিজ্ঞেস করেছে টি সময় পরে বস্তুর বেগ কত হবে, তাহলে ত্বরণের রাশিমালা বলেছে, বেগের রাশিমালা বার করতে বলেছে। আর একটা তথ্য দিয়ে দিয়েছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, তার মানে যখন টাইমটা 0 তখন বস্তুর বেগ ছিল না, অর্থাৎ বেগটা কি ছিল 0। তো আমরা সমীকরণটা দেখো লিখেইছি, a ইজ ইকাল টু kt প্লাস সি। তারপরে এর মধ্যে কি আছে, বেগ আছে কেমনভাবে, কারণ আমরা জানি ত্বরণ সমান কি, বেগের ডেরিভেটিভ সময় সাপেক্ষে, তাহলে ডিভিডিটি এর বদলে লিখলাম, ডান দিকে যা ছিল তাই। সেখান থেকে ডিভি সমান কি পেলাম, kt প্লাস সি ইন্টু ডিটি, তাহলে এটা ক্ষুদ্র বিষয় বোঝাচ্ছে, ক্ষুদ্র বিষয় থেকে পুরো বিষয়টা পাবো, কী করবো, ইন্টিগ্রেশন করব। তো উভয় পক্ষে ইন্টিগ্রেশন নিলাম। বাঁদিকে দেখো বেগের প্রাথমিক বেগ কত 0, অন্তিম বেগ কত ভি, লিমিটটা লিখে দিলাম ডান দিকে 0t। এগুলো এক্সাক্ট ইন্টিগ্রেশন। যদি আমরা লিমিট না লিখি তাহলে কিন্তু যখনই সলভ করবো ইন্টিগ্রেশনটা তখন একটা ধ্রুবক টার্ম নিয়ে আসতে হবে, যেটাকে সমাকলন ধ্রুবক বলি। যেহেতু এক্সাক্ট ইন্টিগ্রেশন আপার লিমিট লোয়ার লিমিট আছে, ওই জন্য দেখো এদিকে আমি কোনো ধ্রুবক লিখছি না। তো ইন্টিগ্রেশনটার উত্তর কি, ডিভির ইন্টিগ্রেশন ভি, আপার লিমিট লোয়ার লিমিট লেখা থাকলো, কেটের ইন্টিগ্রেশন কি কে থাকলো, টি এর ইন্টিগ্রেশন টি²/2, সি ধ্রুবক, তাহলে ইন্টিগ্রেশন কি সিটি, আর লোয়ার লিমিট আপার লিমিট লেখা আছে। এবার যদি আপার লিমিটটা বসালে মানগুলো থাকবে, লোয়ার লিমিট বসালে সব 0 হয়ে যাবে, ওই জন্য এখানে তুমি লোয়ার লিমিট বসাতে দেখতে পাচ্ছ না। বাঁদিকেও দেখো আপার লিমিট বসালে ভি এর জায়গায় ভি, লোয়ার লিমিট বসালে 0, ওই জন্য কোনো লোয়ার লিমিট দেখতে পাচ্ছ না। তাহলে ভি সমান কী হয়ে গেল, kt² প্লাস সিটি, এটাই চেয়েছিল। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারলে। আর একটা অঙ্ক আমি করে পড়িয়ে দিয়েছি, সেটা হচ্ছে 9 নম্বর অঙ্ক, সেট 3 কি, হ্যাঁ সেট 3 9 নম্বর অঙ্ক, হ্যাঁ ঠিক। অঙ্কটা একটু কান পেতে শুনে নাও, বইও পেয়ে যাবে। বলেছে একটি বস্তুকণা t ইজ ইকাল টু 0 সময়ে x ইজ ইকাল টু 0 বিন্দুতে অবস্থিত ছিল। তার মানে এখান থেকে জানতে পারলাম সময়ের লোয়ার লিমিটটা 0, সরণেরও লোয়ার লিমিটটা 0। কণাটি ধনাত্মক x অক্ষ বরাবর ভি বেগে গতিশীল হয়। গতিবেগ ভি যদি x এর সাপেক্ষে যে সূত্র অনুসারে পরিবর্তিত হচ্ছে সেই সূত্রটা বলে দিয়েছে, সেই সূত্রটা হচ্ছে ভি ইজ ইকাল টু k√x। এখানে বেগের সঙ্গে সরণের সমীকরণটা বলেছে, বেগের সঙ্গে সময়ের কোনো সম্পর্ক এখানে দেখায়নি, এখানে ভি সমান k√x সমীকরণটা দেখিয়েছে। দিয়ে জিজ্ঞেস করেছে কণাটির গতিবেগ ও ত্বরণ সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তিত হবে বার করো।
তার মানে বেগের সঙ্গে সরণের সম্পর্কটা দিয়ে দিয়েছে, কিন্তু বেগের সঙ্গে সময়ের সম্পর্ক, ত্বরণের সঙ্গে সময়ের সম্পর্ক সেগুলো বার করতে দিয়েছে। তো আমরা কি করছি, আমরা সেই আগের মতোই বেগ মানে এই জানি ডিএক্সডিটি মানে সরণের কে যদি আমরা সময় সাপেক্ষে অবকলন এই ডেরিভেটিভ করি, অবকলন করি, তাহলে আমরা বেগ পাই। ওই জন্য ভি এর বদলে ডিএক্সডিটি লিখলাম। ডান দিকে যা ছিল তাই। তো তাহলে আমি এই ডান দিকের এক্স টু দি পাওয়ার হাফটা বাঁ দিকে নিয়ে আসলাম, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ সূচকের নিয়মে হয়ে গেল ইন্টু ডি এক্স ইজিক্যাল টু কে ইন্টু ডিটি হয়ে গেল, কোনাকুনি গুণ হলো। ক্ষুদ্র বিষয়টা পেলাম, পুরো বিষয় পেতে হবে কি করব, ইন্টিগ্রেশন করব। উভয় পক্ষে নিলাম সমাকলন, সেগুলো লিখে দিতে হয়, উভয় পক্ষে সমাকলন নিয়ে পাই। লোয়ার লিমিট 0 বলেই দিয়েছে, টাইম যখন 0 ছিল তখন সরণটা 0ই ছিল, আর ধরে নিলাম টাইম যখন টি তখন সরণটা এক্স হয়েছে, আমরা ধরে নিলাম এটা এক্সের মানই বার করতে হবে। যাই হোক, তো এক্স টু দি পাওয়ার মাইনাস হাফের ইন্টিগ্রেশনটা লিখেছি, মাথায় এক যোগ হবে, তাহলে হাফ হবে, মাথারটা নিচে নামবে, লিমিটটা লেখা আছে। ডান দিকে কে ধ্রুবক বাইরে থাকলো, ডিটির ইন্টিগ্রেশন টি, লিমিটটা লেখা আছে। এইবার মান আপার লিমিট বসালাম, মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসালে কোনো মান পাচ্ছি না, লোয়ার লিমিট লিখছি না, বাঁ দিকেও যে তাই, ডান দিকেও তাই। তো আমরা এক সমান কী পেলাম, কে স্কোয়ার বাই 4 টি স্কোয়ার। তাহলে এটা একটা উত্তর। সময়ের সাপেক্ষে সরণের কি ওটা চেয়েছি কি না চাইনি, যাই হোক, তাহলে এটা পেলাম যে সময়ের ওপর সরণ কীভাবে নির্ভরশীল, সেই সমীকরণটা পেলাম। এইবার আমাকে বেগের সঙ্গে ত্বরণের সঙ্গে সময়ের সম্পর্কটা বার করতে বলেছে। এবার কিচ্ছু না, আমাদের অঙ্ক সহজ হয়ে গেছে, ডেরিভেটিভ করলে আমরা পেয়ে যাব। তাহলে সরণকে আমি সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে বেগ পাবো, তাহলে বেগ ভি সমান কি ডিএক্স ডিটি। ডান দিকেও ডেরিভেটিভটা করতে হবে, তাহলে কে স্কোয়ার বাই 4 ধ্রুবক থাকলো, ওর কোনো ডেরিভেটিভ হবে না। টি স্কোয়ার ডেরিভেটিভ কী হয় আমরা জানি, 2t হয়, মাথারটা সামনে নামে, মাথায় এক বিয়োগ হয়। ফর্মুলাগুলো মুখস্থ করবা, সেখানে পেয়ে যাবা। তাহলে কে স্কোয়ার বাই 4 ইন্টু 2t, তাহলে উত্তরটা কী হলো, ভি সমান কে স্কোয়ার বাই 2 ইন্টু টি। তাহলে বেগের সঙ্গে সম্পর্কটা পেয়ে গেলাম। এবং যদি ত্বরণের সঙ্গে সম্পর্ক বার করতে পারলে কী করে বার করবো, ত্বরণ সমান কি বেগের ডেরিভেটিভ সময় সাপেক্ষে, তাহলে এ সমান কি ডিভিডিটি। তাহলে এই সমীকরণটাকে আমি সময় সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে বাঁ দিকে ডিভিডিটি করলে ডান দিকেও সেটা করতে হবে। তাহলে ডান দিকে ডেরিভেটিভটা কী হবে, কে স্কোয়ার বাই 2 থাকলো, টি এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে কত হয়, 1 হয়, আমি শিখিয়েছি, তাহলে সেটা লিখলাম না। তাহলে এ সমান কি, কে স্কোয়ার বাই 2। তাহলে এখানে কোনো টাইম নেই, তাহলে বুঝতে পারছি ত্বরণটা ধ্রুবক, সময় নিরপেক্ষ, কিন্তু বেগটা দেখো সময়ের সঙ্গে সঙ্গে সমান তালে বাড়ছে, সমানুপাত সম্পর্ক। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো কিচ্ছু না, একটু প্রথমে খটোমটো লাগবে ইন্টিগ্রেশন ডেরিভেটিভ, ভয় পাওয়া যাবে না। আর দ্বিতীয় কথা, অঙ্কের স্যারের মতো তো ডিটেলস তো বোঝানো হচ্ছে না, অঙ্কের স্যার লিমিট শেখাবেন, সেখান থেকে ডেরিভেটিভে আসবেন, সেখানে গেলে আরও ডিটেলস তোমরা শিখতে পাবে। আমি শুধু আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে ডেরিভেটিভটা কখন করছি, ইন্টিগ্রেশনটা কখন করছি, সেই ভিডিওটা বারবার দেখবা, দেখার পরে জাস্ট ফর্মুলাগুলো মুখস্থ করবা। মনে প্রশ্ন জাগবে যে এই ফর্মুলাগুলো কী করে আসলো, সেই উত্তর আমি দেবো না, অঙ্কের স্যার দেবেন। ফর্মুলাগুলো মুখস্থ করে নিবা, মুখস্থ করে নিয়ে এইবার আমার যেটা কাজ, যে অঙ্কগুলোই আমি সেগুলো কী করে অ্যাপ্লিকেশন করছি, কখন কি হচ্ছে, কখন কি লিখছি, সরণ দেওয়া থাকলে কী করলে বেগ পাচ্ছি, বেগ দেওয়া থাকলে কী করলে ত্বরণ পাচ্ছি, সেগুলো আমি তোমাদের বারবার বুঝিয়ে দিলাম বেশ কয়েকটা অঙ্কে। এগুলো বারবার দেখবে, ভিডিওটা বারবার দেখবে, আশা করি আর কোনো সমস্যা থাকবে না। এ বই, অন্য বই, বিভিন্ন বই ঘেঁটে আরও কিছু সমস্যা বার করবা, সেগুলোর উত্তর নিজে হাতে কলমে করবা, দেখবা কোনো অসুবিধা থাকবে না। ঠিক আছে, তাহলে আজকে এত দূরই, পরের ভিডিওতে আবার দেখা হবে।